নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আপনাদের আজকে আমি ছানার কোফতা বা ছানার ডালনা করে দেখাবো। তো ছানার ডালনা করতে গেলে আমি কি করে ঘরে ছানাটা কাটবেন সেখান থেকে শুরু করি। আমি দোকানের ছানা নিয়ে নিই, আমার বাড়িতে প্রায় 1 লিটার মতো দুধ আছে এক্সট্রা। সেই দুধটাতেই আমি ছানা কেটে তারপরে ছানাটা জলটা ঝরিয়ে ছানা বের করে সেখান থেকে ছানার কোফতা বা ছানার ডালনা আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার, আর আমি একটা পাতিলেবু নিয়েছি। আমি কোনো একদম এটা পুরোপুরি ঘরোয়াভাবে আমি কোনো রকম ছানা কাটবার যে পাউডারটা সেটা বাজার থেকে কিনিনি। যেহেতু একদম ঘরের মতো করে করব, যেভাবে মা ঠাকুমারা করতেন আমি ঠিক সেভাবেই করবার চেষ্টা করছি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, একটু গরম করে নিয়েছি। তারপর এখানটা লেবু চিপে এটাকে ছানা বানিয়ে নেবো দুধটাকে। তারপর এটাকে আমি চিপে নেবো। এই যে ছানাটা, লেবু দিলেই ছানাটা আরও কেটে যাবে, দুধটা কেটে যাবে পুরো। দুধটা যেই কেটে যাবে তখন এটাকে একদম জুড়িয়ে নিয়ে ঠান্ডা করে তারপর জলটা ফেলে দিতে হবে, ছানাটাকে বার করে নিতে হবে। ছানার মধ্যে যেন জল না থাকে সেটাকেও কিন্তু খেয়াল করতে হবে। তখন দেখাবো আপনাদেরকে কী করে করতে হয়। পাতলা পরিষ্কার কোনো মলমলের কাপড় দিয়ে ছানার জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা ছানার ডালনাটা করতে পারবেন। আগে ছানাটাকে ভালো করে করতে হবে। এই যে দানা টানাগুলো পড়ছে পড়ুক, আমি পুরো ছেঁকে তারপর বার করে নেব। এখন একদম পুরো লেবুর রস চিপে আমি আগে ছানাটা তৈরি করব। দোকান থেকে বাজার থেকে না কিনে একেবারে ঘরে যদি ছানাটা তৈরি করে নিয়ে করেন তাহলে তার স্বাদটা একদম পিওর হবে। যদিও মিষ্টির দোকানের ছানাও একদম ঠিক, কিন্তু তাও আমার মনে হয় যে ছানার ডালনা যখন করব পুরো ঘরেই ছানাটাকে বানিয়ে নিই। এভাবে আমি ছানাটাকে আগে কেটে নেব, একটুখানি নাড়িয়ে দিতে হবে চামচ দিয়ে যাতে পুরো মিশে যায়। অলরেডি ছানা কাটতে শুরু করেছে, কয়েকটা ফুট হলেই আমি নামিয়ে নেব। ছানাটা আলাদা হয়ে যাবে আর জলটা এখান থেকে বেরিয়ে যাবে। ছানাটা তো আপনাদের দেখিয়েছিলাম যে লেবু দিয়ে আমি কেটে নিয়েছি, তারপরে একটুখানি ছেঁকে নিতে হবে। প্রথমে আগে এরকম করে ঠেসে ঠেসে ছেপে নেব। তারপর যেটা বলেছিলাম, একটা পরিষ্কার সুন্দর কাপড়, টুকরো কাপড় যেরমই হোক না কেন, যেন কাপড়টা পরিষ্কার হয়। তারপর তাতে ছানাগুলো এভাবে দেবেন, দিয়ে বাকি যে জলটা আছে সেই জলটাকে চিপে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন খুব শুকনো না হয়ে যায়, তাহলে কিন্তু ছানাটা ছিবড়ে হয়ে যাবে। একটু ময়েশ্চার ভাব যেন ছানাটার মধ্যে থাকে। এটাকে এরকম করে একটা যে কোনো কাপড়ের মধ্যে নিয়ে তারপরে এরকম করে একটু পোটলা মতো করে, যেরকম দেখেন না মিষ্টির দোকানে হয় ঠিক সেরকমভাবেই এরমভাবে নিয়ে জলটাকে এরমভাবে ছেঁকে নিতে হবে। এবার ঘুরিয়ে 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 ছেঁকে নিতে হবে এভাবে একটু, মানে তারপরে যখন মাখবো তখন আপনাদের দেখাবো। এরমভাবে জলটা যেন, বেশি জল যেন না থাকে, তবে একটু জল যেন থাকে। খুব শুকনো হয়ে গেলে কিন্তু ছানা ছিবড়ে হয়ে যাবে, তাই জন্য অল্প যেন জল থাকে। কিন্তু এখন অনেকটাই জল আছে, আমাকে অনেকটাই করতে হবে। রেডি হয়ে গেলে আবার দেখাচ্ছি। ছানাটা আমার এরকমভাবে তৈরি হয়ে গেছে। শুকিয়ে নিয়েছি, জলটা তো প্রথমে ঝরিয়ে নিলাম। প্রথমে ছানাটাকে আগে লেবু দিয়ে কেটে নিয়েছিলাম, তারপরে ঘরের দুধ থেকেই, তারপরে তো ছেঁকে নিয়ে তারপর কাপড় দিয়ে, একটা শুকনো সাদা কাপড় দিয়ে ছানাটাকে আমি এরমভাবে পুরো, দেখুন পুরো শুকনো হয়ে গেছে, ঝরিয়ে নিয়েছি। এবারে ছানার বল করবার আগে ছানাতে আমি কিছু কিছু মশলা দেব। কি কি মশলা দেবো দেখিয়ে নিই। আমি নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, নিয়েছি নুন, নিয়েছি ধনে, নিয়েছি জিরে, নিয়েছি এলাচ গুঁড়ো। এগুলো সব আমি এই ছানাটার মধ্যে মাখবার আগে প্রথমে দিয়ে দিলাম। কি কি নিয়েছিলাম, জিরে নিয়েছিলাম, হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ নিইনি, জিরে নিয়েছিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, নুন নিয়েছিলাম, ধনে নিয়েছিলাম। জিরে, ধনে, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো। আর এবারে নেব একটু মিল্ক পাউডার, এতটা মতো মিল্ক পাউডার নেব। আমি আমুলিয়া মিল্ক পাউডার নিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য। তারপরে নেব এখানে একটু খয়া ক্ষীর।
অল্প একটু খয়া ক্ষীর নেব, এই যে এতটা মতো নিয়েছি আমি। খয়া ক্ষীরটাকে আমি এখানে দিয়ে দেবো। এটাকে বাইন্ডিং করব, তারপর বাঁধবো যাতে ভালো হয় আরও। এবার যখন এটাকে মাখবো এরমভাবে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে সমস্ত কিছু দিয়ে। তার মধ্যে যাতে আরও এটা না ছেড়ে যায় আমি একটু ময়দা দেবো। আমি আমার এখানে 1 লিটার দুধের এতটা ছানা হয়েছে, দুধটা জাল দিয়ে কমিয়েছি, ছানা হয়েছে। এবং সেই পরিমাণের আমি এখানে মশলাগুলো দিয়েছি। আমি এখানে সব কটা ছানার মধ্যে 1 চামচ আর হাফ চামচ মতো, ছোট্ট চামচ মশলার চামচের 1 চামচ আর হাফ। মশলাটা আমি বারবার করে বলি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন। প্রসিডিওরটা আমি দেখাচ্ছি। এবার এটাকে এভাবে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর মেখে নেওয়ার পর এটাকে এটা ময়দাটা দিলে কি বাইন্ডিংটা ভালো হয়। তারপর এখানে আমাকে এটাকে বল করতে হবে। আগে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তারপর এটার বল তৈরি করব। প্রত্যেকটা জিনিস যেন ভালো করে মেলে সেটা দেখতে হবে, সেই মতো আমাকে এখানটা মাখতে হবে। ছানাগুলোকে এবারে এরকম গোল গোল করে শেপ দিতে হবে। একটা হাতের ওপর রেখে এরম করে চ্যাপটা চ্যাপটা করে একটুখানি, যেরকম রুটি বেলার সময় আমরা যেরকম গোল্লা পাকাই ঠিক সেরকমভাবে এরমভাবে গোল্লা পাকানোর মতো করে একটা হাতে নিয়ে আরেকটা এরকম সুন্দর করে একটু চ্যাপটা চ্যাপটা করে এরমভাবে শেপ দিয়ে নেবেন। একটু ছোট বড় হলে কোনো ব্যাপার নেই, হাতের তো একটা দুটো ছোট বড় যদি হয়ে যায় কোনো ব্যাপার না। একটুখানি ফ্ল্যাট করে নিয়ে একটু গোল গোল করে সার্কেল সার্কেল করে একটুখানি শেপ দেবেন। আমারও কি সবকটা সমান হয়েছে? সবকটা সমান হয়নি, তবু চেষ্টা করেছি যাতে একটু গোল গোল করে করে নেওয়া যায়। এবার এরকম শেপ দেওয়ার পরে এগুলোকে আমাদেরকে তেলে আগে ভেজে নিতে হবে। প্রত্যেক কটা আগে গোল্লা গোল্লা লেচি যেরকম কাটেন আটা বা ময়দা সেরকম কেটে নেবেন। তারপর এরকম হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে এরকম করে করে গোল গোল করে সুন্দর করে চাপ দিয়ে এরকম করে শেপ করে নেবেন। তাহলে শেপটা হয়ে গেল। এবার আমাদেরকে এগুলো ভাজতে হবে। প্রথমে আমি কড়াটা একটু গরম করে নিয়েছি। কড়াটা গরম করে নেওয়ার পর কড়াইতে আমি তেল দিলাম। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। আমি আমার আন্দাজ মতো একটু সর্ষের তেল দিলাম। এবার তেলটাকে একটু গরম হতে দেবো। আমি আরেকটু একবারে দিয়েই দিই, কারণ আমার পরে এটা তো মাছের ঝোল না যে পরে কাঁচা তেল দিলে ভালো লাগবে, ওই জন্য একটু প্রথমে দিয়েই দিলাম। এবার একটু আঁচটাকে বাড়ালাম। এবার এটা আমাকে তেলটাকে একটুখানি গরম হতে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ছানাগুলো একটা 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 করে ভেজে নেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি আপনাদেরকে একটু মশলাটা দেখাই। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি, এটাতে হচ্ছে পোস্ত বাটা লাগবে, আমার আদা বাটা লাগবে, ফোড়নও দেবো আমি জিরে, দারচিনি, তেজপাতা। আর রান্নাটা যখন হবে তখন আমি পোস্ত বাটা আর আদা বাটাটা দেবো। নামানোর আগে দেবো ঘি। এই ঘিটা একদম অরিজিনাল গাওয়া ঘি, ওই জন্য এরকম কালারটা এসছে। এটা আমার বেনারস থেকে আনা। আর এটা দেবো টমেটোটা আমি একটু বেটে নিয়েছি, জাস্ট পেস্ট করে নিই, দেবো টমেটো। আর আলাদা আরেকটা জায়গায় আমি 1.5 চামচ ধনে, 1.5 চামচ জিরে, 1.5 চামচ হলুদ, 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো আর আমুলিয়া 1.5 চামচ নিয়ে আর 1.5 খানা কাঁচা লঙ্কা নিয়ে এটা একটা পেস্ট করব। এটা রেখে দিয়েছি, এটাও আমার ঝোলে লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আঁচটা আমি আবার কমিয়ে দিলাম। একটা একটা করে আমি এবার ছানাগুলো ছাড়বো। ছানাগুলো একটু আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে দিলাম, অনেকগুলো দেবো না, আমি অল্প অল্প করে দিলাম। আর আঁচটাকে কিন্তু আমি এখন একদম সিমে রেখেছি। একটা একটা করে ভেজে আমি ছানাগুলোকে এবার তুলে নেব। একটু এরকম লাল লাল হবে।
খুব টেন্ডার হাতে করবেন, খুব সফটলি তুলবেন, মানে যখন উল্টাবেনও তখনও খুব সফটলি উল্টাবেন। এরকম কালারগুলো হবে ছানার। আমি এভাবে ছানাগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিয়ে একটা একটা করে প্রত্যেকটা ছানা আমি এভাবে ভেজে ভেজে তুলে নেব। এরকম কালার হলেই হবে, বেশি ভাজার দরকার নেই, এরকম কালার হলেই হবে। আবার বাকি ছানাগুলো আমি ঠিক এইভাবেই দিয়ে ভেজে নেব। ছানাগুলো যখন ছাড়বেন একটু সাবধানতা অবলম্বন করবেন যেন ভেঙে না যায়। আর যেভাবে আমি মাখাটা দেখিয়েছি আর যেভাবে জল ঝরানোটা দেখিয়েছি সেটা সেভাবে যদি একদম অ্যাকিউরেট ফলো করেন তাহলে ছানা খুলে যাবে না। অবশ্যই করে একটু ময়দা দেবেন, তাহলে ছানাটা ভালো করে বাঁধতে সুবিধা হবে, মানে ওটা যে বাঁধনটা সেটা শক্ত হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম গোল গোল মতো হবে, পুরো লাল লাল করে ভেজে নেবেন। এবারে কড়াইতে যে রেস্ট অফ দ্য যে তেলটা, যেটা বাকি তেলটা রয়েছে, সেই তেলে আমি প্রথমে আগে ফোড়নটা দেব। ফোড়নটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দারচিনি আর জিরে ফোড়ন। আর আমি এর সাথে দুটো তেজপাতাও দিলাম। ফোড়নটা যখন, এটা আঁচটা কিন্তু একদম কমে, আঁচ কিন্তু একদম বাড়াবেন না, একদম সিমে আঁচে হবে। এরপরে আমি দেব আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই মশলার পেস্টটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর একটু গুঁড়ো পাউডার দিয়েছিলাম দুধের, সেই পাউডার, মিল্ক পাউডার। এবার এইটা আমি এখানে দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়বো, বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এটা যখন নাড়াচাড়া এরকম হতে থাকবে, দেখছেন তো ঝোলটা থেকে তেলটা বেরিয়ে আসছে মশলাটার থেকে। আমি আঁচ কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, আঁচ কিন্তু বাড়াবেন না। এতে কিন্তু নুনও দেওয়া আছে, হ্যাঁ, আমি 1 চামচ মতো, হাফ চামচ মতো নুন দিয়েছিলাম। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি যতটা নুন খাই আমাদের বাড়িতে ঠিক সেরকম পরিমাণ মতোই নুনটা দিয়েছিলাম। এরপরে আমার এখানে দিতে হবে টমেটোটা। আমি টমেটোটা কিন্তু বাটিনি, টমেটোটা কিন্তু আমি পেস্ট করিনি। টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে মানে একদম পিউরি করে নেয় না, সেটা আমি করিনি, আমি এমনিই রেখেছি। পেস্ট করে নিলে আরও ভালো হতো অবশ্য, সেটা আমি করিনি। এবার কিছুক্ষণ এটাকে এরকম হতে দেবো। মশলাটা কিছুক্ষণ হবে, 2-3 মিনিট। কালারটা যখন অনেকটা ছাড়তে শুরু করেছে, মানে যখন তেলটা অনেকটা ছাড়তে শুরু করেছে মশলার থেকে, তখন আমি আদা বাটাটা দেব। আমি হাফ চামচ আদা বাটা দিলাম এতে। আদাটা দিয়ে বেশি ভাজি না, কারণ আদা দিয়ে বেশি ভাজলে একটু তিতকুটে হয়ে যায়। ওই জন্য আদাটা সবসময় আমি তরকারিটা নামানোর আগে বা ঝোলের যখন অনেকটা হয়ে যায় যে কোনো রান্নাতে আমি পরে দিই। এবার এটা দিয়ে আরও কিছুক্ষণ এরকমভাবে নাড়তে হবে। তারপর আমি এতে পোস্ত বাটাটা দেব। যদি আপনাদের খোয়া ক্ষীর না থাকে, ছানার যে বাইন্ডিংটা আমি করেছি, ছানাটা তাহলে স্কিপ করবেন, দেবেন না। যদি গুঁড়ো দুধ না থাকে তাছাড়াও সুন্দর খেতে হবে, কিন্তু যদি ওগুলো দেন তাহলে আরও ভালো খেতে হবে। অনেকে তো এইটা রান্নাটার সময়ও, অনেকে, একজন ঠাকুর যিনি আমার গোপালের জন্মদিনে রান্না করতেন, তিনি এই সময় যখন মশলা কষাতেন তখন খোয়া ক্ষীর দিতেন। আমার বেশিরভাগ নিরামিষ রান্না সেই রান্নার ঠাকুরদের কাছ থেকেই শেখা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর আমি খুব আশা করছি প্রত্যেক দিন যে আপনাদের কীরকম লাগছে আপনারা একটু কমেন্টে লিখবেন। দুঃখও পাচ্ছি যে একটুখানি আপনাদের দেখাচ্ছি, জানি অনেকেই জানেন, তবুও একটুখানি উৎসাহ বাড়ে আর কি, এই আর কি। আচ্ছা, এবারে অনেকটাই হয়ে গেছে, দেখুন গ্রেভিটার কালারটা এরকম হবে, এরকম লাল লাল হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে তো খুব সুন্দর একটা রং হয়। টমেটোও পুরো গলে গেছে। নুন আমার দেওয়াই ছিল আগে, আমি কিন্তু চিনি দিইনি, তবে খোয়া ক্ষীরের একটা মিষ্টত্ব থাকে, তারপর আরেকটা মিষ্টত্ব থাকে গুঁড়ো দুধের,
হ্যাঁ, কিন্তু তবুও আমি এখানে হাফ চামচ চিনি দেব, এখন না, পরে নামানোর আগে। এবার আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিলে ঝোলটা একটু গাঢ় হবে। পোস্তর সাথে কিন্তু আমি অলরেডি একটা লঙ্কা বেটেছিলাম। একটু ঠিক হবে পোস্ত বাটাটা দিলে, সেই জন্য আমি পোস্ত বাটাটা দিলাম। আবার কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মেশাতে হবে, পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। অনেক মানে ধরুন এই মিনিট, এক দু মিনিট মতো এটাকে একটুখানি ভালো করে মেশাতে হবে। এই যে এবারে কি হয়েছে, এবারে পুরো মশলাটা দেখুন একদম তেল পুরো ছেড়ে গেছে। এবারে আমাকে একটু জল দিতে হবে। জলটা পুরো দেখেছেন তো, তেলটা পুরো ছেড়ে গেছে। যখন এরকম ছেড়ে যাবে তখন আমি যে মশলা গুলেছিলাম যেই বাটিটাতে, সেই বাটিটাতেই আমি গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে রেখেছিলাম। এবার এই জলটা এখানে আমি মিশিয়ে দেবো। আবার একটুখানি ফুটতে দেবো জলটা, আবার একটু ফুটতে দেবো কিছুক্ষণ। আর এখন আমি 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে দেবো। 1.5 চামচ না, 1 চামচ চিনি দিলেই হবে, কারণ খোয়া ক্ষীরের একটা মিষ্টত্ব আছে, তারপর গুঁড়ো দুধের একটা মিষ্টত্ব আছে। 1 চামচ চিনি দেবো। তারপর আমি এখানে বড়াগুলো, সব ছানার যে বড়াগুলো করেছি, কোফতাগুলো সব মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। ঝোলটা খুব ফুটছে, আমি চিনি দিয়েছি এখানে, আমি 1 চামচের থেকে কিছুটা কম চিনি দিয়েছি। এবার আমি এটার মধ্যে আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। যদি মনে হয় একটু বাড়াবার, কখনো বাড়াবেন, কিন্তু আঁচটা এটা একদম লো ফ্লেমে হবে। এবারে আমি এক এক করে এখানে বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু ফোটাতে হবে, যাতে ঝোলের মধ্যে যাতে বড়াগুলো যায়। অনেকে যখন জল দেন, সেই সময় জল দেওয়ার সময় দুধ গুলে দিতে পারেন, বা ওই যেটা বললাম যদি খোয়া ক্ষীর দেন সেটাও হবে। এটা অ্যাজ পার ইউর উইশ, আপনাদের ইচ্ছে মতো। কিন্তু এই রান্নাটার যে রেসিপিটা আমি দেখালাম, সেটা কিন্তু একদম বিয়েবাড়ির ঠাকুর আমাকে শিখিয়েছেন। আমি একদম সেভাবেই আপনাদেরকে দেখালাম। ওনারা সব সময় খোয়া ক্ষীর দেন আর পোস্ত বাটাটা দেন। বলেছিলেন পোস্ত বাটা না হলে চাল মগজ বাটা দিতে, তো আমার কাছে চাল মগজ ছিল না বলে আমি পোস্ত বাটাটাই দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় একটু পোস্ত বাটা দিলে বা একটু চাল মগজ দিলে সেই রান্নার স্বাদ অপূর্ব হয়। এক এক করে সব বড়াগুলোর উপর দিয়ে দিতে হবে। আর একটু ফুটবে। এবারে আঁচটা একটুখানি বাড়াবো। আঁচটা কিন্তু একদম লোতে রেখেছিলাম, এবার একটু বাড়ালাম। আর এবারে যে ঘিটা আমি রেখেছিলাম, সেই ঘিটা আমাকে ছড়িয়ে দিতে হবে। এবার আঁচটা একটু বাড়াবো, আবার বেশ কয়েকটা ফুট হলেই নামিয়ে নেব। এবারে অনেকগুলো ফুট হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা নিভিয়ে দেব। হয়ে গেল আমাদের আজকের ছানার ডালনা বা ছানার কোফতা। আমাদের ছানার কোফতা রেডি। ঠিক কীরকম সুন্দর কালারটাও এসছে দেখুন। ঠিক এভাবে করবেন। আর আমি আশা করব যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন। ভুল হলে, ঠিক হলে, যেটাই মনে হবে, শেখার কিন্তু কোনো শেষ নেই, আমি শিখতে রাজি আছি। তো কমেন্টে বলবেন কোনো কিছু যদি ঠিক লাগে বা ভুল লাগে, আমি শিখবো। আর আনন্দ পাবো যদি ভালো বলেন, আর দুঃখ একদমই পাবো না যদি কোনো কিছু ভুল লাগে, তাহলে আমি শিখে নেবো ওটা। আর যদি সত্যিই ভালো লাগে আমার রান্না বা আমার রেসিপি, তাহলে আমাকে একটা সাবস্ক্রিপশনের আপনাদের কাছ থেকে আশা করলাম, একটু দাবি করলাম, আর একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা মুখরোচক পদ নিয়ে।
সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এই ছানার কোফতা বা ছানার ডালনা আপনারা খেতে পারেন রুটির সাথে, আপনারা খেতে পারেন পরোটার সাথে, লুচির সাথে, কিংবা ভাতের সাথেও খেতে পারেন, বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। যেভাবে আমি রেসিপিটা দেখালাম অপূর্ব লাগে। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, এটা একবার করবেন, খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, আর অনেক অনেক প্রশংসা নেবেন। ভালো থাকবেন সবাই।